আজকে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন, পাবনা থেকে এসেছেন ডক্টর সোহানী হোসেন, যিনি নারী উদ্যোক্তা ও সমাজসেবক। একই সঙ্গে তার অনেকগুলো পরিচয় রয়েছেন। তিনি কবি, নাট্যকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী এবং চলচ্চিত্র প্রযোজক হিসেবেও কাজ করেছেন। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। একদম। কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু একটু শীতের পিঠাপুলি নিয়ে কথা বলছিলাম, আপনার কাছ থেকে একটু মূল আলোচনায় যাওয়ার আগে একটু জেনে নিতে চাচ্ছি যে আপনার ছোটবেলায় শীত কেমন দেখেছেন, বা যেখানে আপনি বড় হয়েছেন আপনার সেই গ্রামের বাড়িতে শীতটাকে কেমন করে উপভোগ করতেন? আসলে আমার মার বাড়ি নাটোর। নাটোরে আসলে যখন আমরা ছোট ছিলাম তখনকার শীতের অনুভূতিটা এখন যে বর্তমানে যে শীতটা পড়ছে এর সাথে কিছুটা সিমিলারিটি আছে। অনেক তখন ঠান্ডা ছিল, লেপের ভেতর থেকে বের হতাম না, কুয়াশা চারিদিকে। তো আমার বরাবরই আমি একটু অন্যরকম ছিলাম। খেজুরের রসের উপর আমার একটা আমাদের খেজুর গাছ ছিল। আমি বের হয়ে সোয়েটার টোয়েটার পরে আমি খেজুরের যে গাছি বা আমাদের ওখানে বলে মোরল, যিনি পারেন খেজুরের রস, তো ওই খেজুরের রস যখন উনি পারতেন আমি অপেক্ষা করতাম কখন ওটা পেরে নিয়ে আসবে। আমি ওখানে বসেই গ্লাস নিয়ে খাওয়া শুরু করতাম। তারপরে অনেক রাত্রিবেলা পিঠা বানাতো আমাদের একটা দাদি, পাড়া প্রতিবেশী দাদি। তো আমার খুব কিউরিয়াসিটি ছিল যে কিভাবে বানায় পিঠাগুলো। তো ওনার সাথে আমি বসে থাকতাম গনগনে আগুনে, ওই চিতই পিঠা, দুধে ভেজানো, তারপরে দুধ কুশলি। আমাদের ওখানে পাটিসাপটাটা খুবই একটা ট্র্যাডিশনাল একটা পিঠা, ভাপা পিঠা। তারপরে কুশলি পিঠা যেটাকে ভেজে তোলে, পাকোয়ান পিঠা, পাকোয়ান পাটিসাপটা, এটা হলো নাটোরের একটা ট্র্যাডিশনাল। তারপরে যে দুধে ভেজা চিতই পিঠা, যেটা খেজুরের রসটাকে জাল দিয়ে সেইটাকে আবার ঘন দুধের ভিতরে দিয়ে ওইটাকে যখন ভিজায়, ওটার যে একটা স্মেল, ওটা ফ্লেভার, ওইটা মনে হয় যে আমাকে আবার সে পেছনে নিয়ে যায়। আমরা সেটাই বলছিলাম, আমি আর মিমু, যখন এই যে আমরা পিঠা উৎসবের খবর দেখাচ্ছিলাম দিনাজপুরে, যে আমরা আমাদের শৈশবে ফিরে গিয়েছিলাম। সেই ছোটবেলায় স্কুল ছুটি দিয়ে হলেই আমরা চলে যেতাম নানা দাদির বাড়িতে। আপনার গল্পগুলোর মধ্যেও সেই বিষয়গুলো এসেছে যে আমরা শীতের সকালে কিভাবে কাটিয়েছি। বিশেষ করে উত্তরাঞ্চলের শীত তো তুলনামূলক দক্ষিণবঙ্গের চেয়ে বা ঢাকার চেয়ে অনেক বেশি থাকে, এবং অনেক বেশি, এবারও অনেক বেশি শীত পড়েছে। এবং সেই শীতে সবার গল্পটাই মনে হয় একই ধরনের গল্প, খেজুরের রস খাবার গল্প, পিঠা পুলির গল্প, এবং এক ধরনের বন্ধন। শীত আসলেই মনে হয় উষ্ণতার জন্য বন্ধনটা একটা বড় বন্ধন হিসেবে কাজ করে, মানুষের সঙ্গে মানুষের বন্ধন, সামাজিক বন্ধন কাজ করে, আমেজ কাজ করে একদম। এবং সেই সাথে শীতে আমরা কিন্তু মানুষের মধ্যে মানবিকতার যে চর্চা, সেটাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পারি, যে প্রত্যেকেই যে যার অবস্থান থেকে চেষ্টা করেন যে তার আশেপাশে যারা দুস্থ রয়েছেন সেই শীতার্তদের জন্য তার সাধ্যের মধ্য থেকে কিছু একটা করার। আপনিও তো সমাজ সেবা নিয়ে নানামুখী কাজ করছেন, সেগুলো যদি একটু আপনার তরফ থেকে জানাতেন আমাদেরকে। আমি আসলে একটা কথা আছে না, আমাদের হাদিসে আছে যে তুমি ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাত যেন না জানে। আমি চেষ্টা করি সহযোগিতা করার, ওইটা হয়তো ওইভাবে প্রকাশ্যে আনি না। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে, যেরকম আমি রোটারি করি, রোটারি ক্ষেত্রে তো তখন সেটাকে আবার একটু পেপারে দিতে হয় বা সেটাকে একটু ফ্লাশ করতে হয়। তো এই ঠান্ডার ভেতরে যে প্রত্যন্ত অঞ্চল, যারা একদমই নিডি, যাদের আমরা অনেক কাপড়েও আমরা শীত নিবারণ আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে, কিন্তু তারা একটা কোনো রকম একটা কাঁথা কিংবা একটা চাদর দিয়ে, তো সেখানে প্রত্যন্ত অঞ্চলে আমরা যাই, সেখানে তাদেরকে যখন আমরা ওই কম্বল কিংবা চাদর দেই, তখন এত কষ্ট লাগে যে ওই একটা বস্ত্র পেয়েই তারা অত্যন্ত খুশি হয় এবং অনেক বেশি তারা স্যাটিসফাইড আর কি। আরো অনেক লোক চলে আসে, আমরা আবার এক্সট্রা বেশি কিছু নিয়ে যাই, যে লিস্টের বাইরেও তো অনেকে আসে, তখন তাদেরকেও আবার এই সমস্ত মানুষের সামনে গিয়ে দাঁড়ালে একটা জিনিস মনে হয় যে পৃথিবীতে বা এই দেশে এখনো প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ আছে যারা খুব অল্পতেই সন্তুষ্ট থাকে, অল্পতেই তাদের চোখে মুখে একটা পরিতৃপ্তির ছোঁয়া আসে। তো এটা দেখলে মনে হয় সবারই মধ্যে ভালো লাগা থাকে। আমরা আপনার কাছে জানতে চাই,
আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে নারী উদ্যোক্তা হবার পেছনে কি ধরনের গল্প ছিল বা কিভাবে এই জায়গাটিতে আসলেন, বা একজন উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা উঠলেন? হবেন এই পরিচয়টা কখন মনে হলো যে আমি উদ্যোক্তা হতে চাই? আমি আসলে স্টুডেন্ট লাইফে ছোটবেলা থেকে আমি একটু অন্য টাইপের, যে পড়াশোনার পাশাপাশি একটা মেয়ে বা ছেলে তাদের অনেক কিছু কর্তব্য আছে, এটা যেটা আমি মনে করতাম। আমি স্কুল কলেজে সংগঠন, বিভিন্ন সংগঠন, রাজনীতি, আমার নবাব সিরাজউদ্দৌলা নাট্য, ওখানে আমি ইলেকশন করেছি, বিপুল ভোটে জয়ী হয়েছি মহিলা সম্পাদিকা। সেই 90-এর আন্দোলনে তখন সবার ইয়ে হয়ে গেল, মানে ওয়ারেন্ট বের হয়ে গেল, আমি তখন একাই ছিলাম, আমার ওয়ারেন্ট হয়নি। তখন আমি ওই যে প্রতিকূলতার মধ্যে নিজেকে তৈরি করা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন এগুলাতে কিন্তু না তখন এই যে শিল্পোদ্যোক্তা, আমার যখন বিয়ে হয়ে আমি পাবনাতে চলে আসলাম, আমার হাজব্যান্ড মোবারক হোসেন রত্ন, উনি মারা গেছেন 2007-এ। তো ওনার বিজনেস ছিল, সিনেমা বিজনেস ছিল, 21টা সিনেমা হল ছিল ওনার, আর অন্যান্য ব্যবসা ছিল। পরে ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিভার্সাল ফুড লিমিটেড। তো ওনার পাশে আমি গৃহিণী, মানে আমি কিন্তু একদম একজন রাজনীতিবিদ, একজন সংগঠক, এইখান থেকে আমি চলে আসলাম এইখানটা বিয়ে হয়ে। তখন আমার দায়িত্ব ছিল পরিবারকে সামলানো, কিন্তু আমার মনটা পড়ে থাকতো আসলে রাজপথে। কিন্তু তারপরেও তার পাশে থেকে থেকে আমি দেখতাম তার স্ট্রাগল করা, তার বিজনেস, তার মামলা মোকদ্দমা সব কিছু, কারণ আমি তো ওই ক্যাটাগরির। পরবর্তীতে উনি চলে যাওয়ার পরে এটা আমার কাছে নতুন কিছু মনে হয়নি, কেননা আমি তখন ওই দায়িত্বটাকে দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবেই নিয়েছি। যে না, এটা এতগুলো লোক, তারা যখন এসে আমাকে বলল যে এখন আমরা কি করব, আমরা কোথায় যাব, তখন আমার ছোট ছোট 5টা মেয়ে, বড় মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, ওর বাবা কফিন পড়ে আছে ড্রয়িং রুমে, ও তখন ইয়েতে পরীক্ষার হলে, আর বাকিগুলো খুব ছোট ছোট, মেয়েটা 2 বছর 2 মাস। তখন আমি অতগুলা মানুষের চোখের দিকে তাকিয়ে তখন আমার পেছনের ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকে চলে গেলাম, যে আমি রাজনীতি করার সময় তো আমার সাথে অনেক অনেক লোক নিয়ে আমি দেশের জন্য কাজ করছি, ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই, আমি আপনাদের সাথে আছি। এই আমার হলো পথ চলা, শিল্পোদ্যোক্তা হয়ে ওঠা, আমার হাজব্যান্ডের ব্যবসার দায়িত্বে বসা, এবং তারপরে আস্তে আস্তে করে মানে এগুলাকে বড় করা। মানে আমরা আমরা কখনো কখনো মিমি সিনেমায় অনেক উত্থান পতনের গল্প দেখি, গল্প জানি, এবং মনে হয় যে এই গল্পগুলো আসলে সিনেমার গল্প, কিন্তু মানুষের বাস্তব জীবনের গল্প। সোহানী আপার যে গল্পটি বললেন যে স্বামী মারা যাওয়ার পর আসলে তার স্বামীর কর্মকাণ্ডকে ধরে রাখবার জন্য অনেক মানুষের যেখানে কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছেন, সেই জায়গাটি কি বন্ধ হয়ে যাবে, সেই জায়গায় উনি চ্যালেঞ্জ হিসেবে দায়িত্বটি নিলেন। এবং এটি এক ধরনের কিন্তু সিনেমার গল্পের মতোই গল্প, যে মানুষের জন্য একসময় কাজ করে একেবারে গৃহবধূ হয়ে যাওয়া, তারপরে আবার মানুষের জন্য কাজ করবার জন্য তিনি ফিরে এসে উদ্যোক্তা হয়েছেন। কিন্তু এই যে মানে সমাজ বা পারিবারিক যে কাঠামোর ভেতর থেকে আপনি আপনার যেই যাত্রার গল্প শুনছিলাম, সেখানে মানসিক বাধা বা অনেক বাধা নিশ্চয়ই সামনে এসেছে, সেগুলোকে কিভাবে মোকাবেলা করেছেন? আসলে আমি যখন পলিটিক্স করতাম, যখন সংগঠন করতাম, তখনও তো অনেক ধরনের প্রতিকূলতা, একটা মেয়ে যখন মানে আগায় যায় তখন তো অনেক প্রতিকূলতা থাকে, সামাজিক বা পারিবারিক থাকে। তো সেটাকে ওভারকাম করার অভ্যাস আমার ছিল সেই স্টুডেন্ট লাইফে। পরবর্তীতে যখন আমি কাজের ক্ষেত্রে গেলাম, আমার কর্মের ক্ষেত্রে গেলাম, তখন বুঝে নিত যে একটা মেয়ে যখন বিধবা, মানে তার হাজব্যান্ড নাই, মাথার উপরে কোনো রকম ছায়া নাই, তখন তাকে ফাইট করতে হচ্ছে রুটি রুজির জন্য। ওই বাচ্চাগুলোকে মুখে আমার খাবার দিতে হবে, ওই এতগুলো পরিবারের লোক তারা আমার দিকে তাকিয়ে আছে, আমি তাদের কাছে একদম দায়বদ্ধ। তখন আমার এদিক ওদিক তাকানোর কোনো সময় নাই। কি বললো, হ্যাঁ বলেছে অনেকে, এই মানে আমার হাজব্যান্ড খুবই কনজারভেটিভ ছিলেন, আমরা বাইরে খুবই কম বেরোতাম, তো তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক কোনো একটা ইয়েতে যখন দেখলো, মানে সবার একটাই যে রত্ন সাহেবের ওয়াইফ, এই উনি কি করতেছেন, কেন করবেন এটা, মহিলা মানুষ,
মানে অনেক ধরনের বাজে মন্তব্য তো বাজে আসে। কথাবার্তা যেগুলো বলে আসলে মনে মানে করাটা- তারপরে থাকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, যারা প্রতিদ্বন্দ্বী মনে করে, আমি মনে করি না যে হ্যাঁ আমি আমার প্রয়োজনে আমার ব্যবসাটাকে আমি ইয়ে করছি, কিন্তু প্রতিদ্বন্দ্বীরা মনে করে যে কিভাবে ঘায়াল করবে চারিত্রিক দিক দিয়ে বিভিন্ন রকমভাবে মানসিক। তখন আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তখন আমার যে এক্সট্রা ক্যারিকুলাম ছিল যে আমি শুধুমাত্র একজন সংগঠক বা আমি একজন রাজনীতিবিদ না, আমি আপনি যেটা বললেন শুরুতে, আমি অনেক ছবি আঁকা থেকে শুরু করে কবিতা, স্পিচ দেওয়া, বক্তৃতা, মানে অনেক কিছু, মানে আমার তখন এক্সট্রা অর্ডিনারি যে ইয়ে হচ্ছে সেই জিনিসগুলোকে আমি ফোকাস করতে লাগলাম যে তোমরা আমাকে হিট করার আগে তোমাদের বুঝতে হবে যে ওনাকে, সাথে লড়তে এসেছো। হ্যাঁ আমার সমকক্ষ হয়ে আমার কাছে আসতে হবে, আদারওয়াইজ তোমরা আসতে পারবে না। যখন আমি এই ফোকাসগুলোকে আমি ইয়ে করলাম, আমার প্ল্যাটফর্ম তৈরি করে ফেললাম, আমি আমাকে যখন ইয়ে করলাম, প্রকাশ করলাম, তখন তারা একদমই সরে গেল। এবং আপনার নিজের মধ্যে এক ধরনের মানসিক শক্তি এবং শক্তি, শান্তি এবং হ্যাঁ। আত্মবিশ্বাসও এসেছে যে এবং আপনি নিজের তাদেরকে আমি কাজে ডাক দিয়ে বলেছি যে এরকম আমি কাজ করছি, বিরক্ত করবেন না, আমার খোঁজ আপনারা নাটোরে নেবেন, আমি কি ছিলাম, আর যদি বেশি বিরক্ত করেন তাহলে মানে যা বলার বলে যা দিয়েছি। বলার, হ্যাঁ। ডক্টর সোহানী হোসেন, আপনার জীবনের মানে উদ্যোক্তা হওয়ার গল্পগুলো শুনছিলাম যে একটা নাটকীয় পরিবর্তন আপনার জীবনে এসেছিল এবং সেখান থেকে উদ্যোক্তা হওয়া। আপনি আপনার 5 জন মেয়ের গল্প বলছিলেন, তো ওই 5 মেয়ে ওনারা কি করছেন এই মুহূর্তে, এবং তারাও কি আপনার সঙ্গে উদ্যোক্তা হিসেবে আছেন নাকি কেউ কেউ বাইরেও আছেন? আমার যখন 2007-এ আমার হাজবেন্ড মারা যায়, একটু আগে বলেছি, বড় মেয়েটা তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলে বসে ডেড বডি পরীক্ষা দিয়ে এসে কফিন খোলা হলো। সেই মেয়ে সবার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, ও ক্যান্সার সায়েন্টিস্ট, ও কুইন মেরি ইউনিভার্সিটিতে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ও যে পিএইচডি কমপ্লিট করলো। আর মেজো মেয়ে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, নর্থ সাউথের লেকচারার ছিল, ও পিএইচডি করছে আমেরিকাতে, মিজুরিতে ইউনিভার্সিটিতে। আর 3 নম্বর মেয়ে, ও ব্রিটিশ লতে গ্র্যাজুয়েশন করে জজ কোর্টে লাইসেন্স পেয়ে জজ কোর্টে প্র্যাকটিস করছে, আবার ব্যবসা দেখছে। আর 4 নম্বর মেয়ে, ও ব্রিটিশ লতে গ্র্যাজুয়েশন, মাস্টার্স এলএলএম করেও এখন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ড, ওটাতে পরপর 2বার ভিপি নির্বাচিত হয়েছে, ভাইস প্রেসিডেন্ট। মানে এটা হলো বাংলাদেশে প্রথম, হ্যাঁ, এই মেয়ে ভিপি হলো। ওটা আসলে অনেক বড় একটা সেই ব্যাপার। গুণটা সম্ভবত মায়ের কাছ থেকে মায়ের, পেয়েছে, হ্যাঁ, যে হ্যাঁ। মাও একসময় রাজনীতি করেছিল, একদম। জি, জি, জি। ছাত্র সংসদ নির্বাচনে হ্যাঁ, বিজয়ী হ্যাঁ, হয়েছিলেন। এবং ভিপি ও হলো 40,000 স্টুডেন্ট। ওখানে আপনার ভাড়াটিয়াদের যে ওখানকার এমপি, মানে পার্লামেন্টে ও একটা বিল পাশ করেছে ভাড়াটিয়াদের একটা ইয়ে। মানে 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 আপনার মেয়েরাও এখন সবাই আর মোটামুটি ছোট্ট মেয়ে প্রতিষ্ঠিত। যেটা 2 বছর 2 মাস, ও ইন্টারমিডিয়েট করে এখন আইএলটিএস করছে, ও পাইলট হতে চায়, ওর খুব ইচ্ছা। ইনশাল্লাহ এখন আপনাদের তো আমরা সেই সফলতার গল্প শুনছিলাম একদম। আর কি। উদ্যোক্তা হবার ক্ষেত্রে মানে এটি জানতে চাই যে ঢাকার বাইরের একজন, প্রথমত নারী হিসেবে, এবং দ্বিতীয়ত যেহেতু আমাদের সকল সুযোগ সুবিধা ঢাকা কেন্দ্রিক, তো ঢাকার বাইরের হিসেবে একটা মফস্বল শহরে কতখানি চ্যালেঞ্জের উদ্যোক্তা হওয়াটা, বা কি কি চ্যালেঞ্জগুলো মানে আপনি অভিজ্ঞতা রয়েছে আপনার চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে? আর একটু জুড়ে দেই যদি দেবাশিস আপনি অনুমতি দেন। অনেক তরুণীরাই দেখা যায় এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু শুরুতে তাদের কিছু একটা ভুলের জন্য হয়তো সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত তাদের পৌঁছাতে একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে এটা হলো অত্যন্ত সাহসের দরকার, ধৈর্য, চেষ্টা, আর আশেপাশের পারিপার্শ্বিকতা যদি প্রশংসা করে একটা কাজকে বা একটা মেয়েকে বা যেই হোক না কেন, তখন সে মানে অনেক উৎফুল্ল থাকে, তখন সে কাজের আগ্রহটা পায়, সুযোগটা পায়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন, সমালোচনার মানে 90% সমালোচনা দিয়েই শুরু হবে, এই ভালো না, এই নানান রকম তাকে মানে বসে যাওয়ার বা তাকে পিছায় যাওয়ার যে একটা এই ধরনের কমেন্টগুলো করতে থাকে। বা এখন তো হয়েছে বিভিন্ন যে অনলাইন বা ইউটিউব বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। তো আমার পরামর্শ একটাই হবে যে আমি অনেক প্রতিকূলতা যে আসে নাই তা না, আমি আসলে
আমার প্রয়োজনটা কে কি বললো তারা আমার প্রয়োজনটা মিটাই দিবে না, সুতরাং আমি ওই দিকে খেয়াল করিনি। এবং আমার কাছে যারা পরামর্শ নিতে এসছে তাদেরকে আমি বলেছি যে তোমরা অল্প ছোট্ট করে শুরু করো, তোমাদের কাছে যেটুকু আছে তোমরা করো, দেখবে যে আস্তে আস্তে করে তোমরা অনেক বড় একটা পজিশনে চলে যাবে। এবং আলহামদুলিল্লাহ পাবনাতে অনেক অনেক মেয়েরা এখন আমাকে আইডল মনে করে এবং তারা অনেক ভালো ভালো শিল্পোদ্যোক্তা তৈরি হচ্ছে। এবং তাদের কাছে আমার একটাই পরামর্শ যে তখন তো যখন আমি শুরু করছি তখন এতটা ছিল না সোশ্যাল মিডিয়াতে, এখন অনেক হয়েছে, কিন্তু এইদিকে কে কি বললো ওইটাকে মাথায় নেওয়া যাবে না, সাহস থাকতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ইনভেস্ট মানে মেন্টাল এবং আর্থিক ইনভেস্ট করে প্রথমেই কিন্তু লাভের কোনো আশা করা যাবে না, আগে ইনভেস্ট করতে হবে, তবেই ফল আসবে। ওই মানে চ্যালেঞ্জটা নিতে অপেক্ষা হবে। অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ধৈর্য ধরা। অনেকেই আছেন যে শুরুটা করেই প্রথমেই গিয়ে কোন একটা জায়গায় খুব হতাশ হয়ে রাতারাতি গেলে একটা রাতারাতি কিছু একটা করতে চাই এরকম বদল একটা স্বপ্ন দেখেছে। নিয়ে শুরু করলো এবং শুরুতেই গিয়ে একটা ধাক্কা খাওয়ার পর হতাশ হয়ে অনেকে পিছিয়ে ফিরে আসেন। কিন্তু আপা যেটা বলছিলেন যে সেই হতাশ হওয়া যাবে না এবং হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরে প্রত্যাশা কম করে ব্যবসাটা শুরু করতে হবে। একদম। এটি মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আপার তরুণ একদম, উদ্যোক্তাদের একদম। জন্য। এবং আপনি দেখবেন দেবাশিস বা আপাও যাদের সফলতার গল্প দেখবেন সামনে আসে এবং যেটা অনুকরণীয় সফলতার গল্প হতে পারে, তাদের প্রত্যেকেরই আপনি যদি যেমনটা আপার কাছ থেকেও শুনছিলাম, তাদের প্রত্যেকেরই জীবনী ঘাটলে আপনি দেখবেন যে এরকম একটা হোঁচট খাওয়ার পরে তারা দমে থাকেনি, হোঁচট ঠিকই খেয়েছে কিন্তু উঠে দাঁড়িয়েছে দ্বিগুণ শক্তিতে। যে কারণেই তাদের গল্পটা আসলে তাদের সেই অর্জনের পেছনের যেই ইতিহাসটা সেটা আসলে আমাদের সামনে এসেছে বা আমাদের জন্য অনুকরণীয় হয়ে গিয়েছে। আমরা একদম শেষ দিকে এসেছি আর শেষ দিকে আপার কাছে আবার একটু জানতে চাই যে একজন উদ্যোক্তা হিসেবে সমাজ সবসময় একটা বাধা হয়ে দাঁড়ায়, সেটিকে ওভারকাম করলেই তো আপনি উদ্যোক্তা হতে পারবেন। সমাজের পরেও রাষ্ট্রের কাছে সরকারের কাছে কি ধরনের সহযোগিতা প্রয়োজন, কিংবা সরকার বা রাষ্ট্র ব্যাংক ব্যবস্থা আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিভাবে উদ্যোক্তাদেরকে সহায়তা করতে পারে, পাশে দাঁড়াতে পারে? আমি যখন আমার হাজবেন্ড যখন মারা গেলেন তখন আমি একদমই জিরো থেকেই শুরু করেছি, কিন্তু ওইভাবে কাউকে বুঝতে দেই নাই, কারণ আমাকে তো সামনে মানে আগাতে হবে। তখন ব্যাংক আমাকে সিটি ব্যাংক তখন আমাকে বলেছিল যে আমরা আছি আপনার পাশে। এই যে তারা পাশে থাকার যে একটা আশ্বস্ত করা বা আশা, আশ্বস্ত হ্যাঁ, করা। এইটা ব্যাংক যেরকম যদি আশা দেয়, বা হয়তো একটা ব্যবসায়ী, যে একটা ব্যবসা মানে একটা চ্যালেঞ্জ, যে কোনো সময় সেটা উত্থান হতে চ্যালেঞ্জের পারে, মুখে পতন পড়তেই হতে পারে, পারে। কিন্তু এখানে যদি সরকার কিংবা ব্যাংক পাশে থাকে, কিংবা ওখানকার যারা প্রতিনিধি মানে এমপি বা জনপ্রতিনিধি, তা সবাই যদি যে ঠিক আছে এই ব্যক্তিটা তার লাইফটাকে স্যাক্রিফাইস করে এই ব্যবসাটাকে এত সুন্দরভাবে এখানে এত কর্মসংস্থান করেছে, সুতরাং সে এখন বিপদে পড়েছে, তার পাশে আমরা থাকি, এই মানসিকতা যদি প্রত্যেকটা মানুষের ভেতরে থাকে, প্রত্যেকটা ব্যাংক বলেন বা সরকারের বলেন, তাহলে আমার মনে হয় যে শিল্প উদ্যোক্তা বলেন বা কোনো প্রতিষ্ঠান বলেন, কোনো ফ্যাক্টরি বলেন, এগুলা কোনো দিনও বন্ধ হবে না। আমাদের বাংলাদেশে সুন্দরভাবে ইন্টারন্যাশনালি অনেক নাম করবে যদি সহযোগিতা সরকারের থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আপা, যে আমাদের চারপাশের মানুষগুলোর মাইন্ডসেট পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তার বেড়ে ওঠার জন্য, উদ্যোক্তার খারাপ সময়ে তাকে শক্তভাবে হাল ধরতে সাহায্য করবার জন্য এটি খুবই দরকার। আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আজকে সময় শেষ হয়ে গেছে, সময় থাকলে আরো অনেক বেশি অন্য অনেক বিষয়ে আলোচনা করা যেত, হতো, কিন্তু সেই গল্প সুযোগটা হতো। একেবারেই নেই। সময় শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ, আপা। যমুনা টিভিকেও ধন্যবাদ।